ধর আমি আজকে আমার একটা র্যাশ বেরিয়ে গেল এক্ষুনি, তাহলে আমাকে কি করতে হবে? অ্যাসাইক্লোভির খাবো কি খাবো না? কি আইডিয়া বলেছিস মেডিসিনে? অ্যাসাইক্লোভির খেলে কি লাভ হয় জানিস? এইগুলো পড়বি মাঝে মাঝে সময় মতো, কখন পড়বি পড়বি বলা উচিত না, পরীক্ষার জন্য পড়তে হবে। এইগুলো খুব প্র্যাকটিক্যালি জিনিস, তোকে সব জিনিস বন্ধুরা ফোন করবে, এই ফোন করবে, কি বেরিয়েছে ওখানে খাবো, র্যাশ বেরিয়েছে খাবো, আমি বলবো যাই হোক, সেটা হচ্ছে 24 আওয়ার্সের মধ্যে নর্মাল করে বলছি, ইলেকট্রনিক বলছে না। নর্মাল মানুষের ক্ষেত্রে যদি 24 ঘন্টার পরে অ্যাসাইক্লোভির শুরু করি কিছু লাভ হয় না। 24 ঘন্টার মধ্যে শুরু করলে কি লাভ হয়? র্যাশের ডিউরেশন কমে বাই 1 ডে, আর র্যাশ কম বেরোয় বাই 25%। ঠিক আছে, 25% খাবোই না তো। হ্যাঁ, তাই এতে কি লাভ হলো? র্যাশ কমে যায়। আর হচ্ছে এটা বইয়ে লেখা আছে, তবে প্র্যাকটিক্যালি আমার যখন বেড়েছে আমিও খেয়েছি, তো যা কথা যদি আমি একদিনের মধ্যেই খেয়েছি, তো যাই হোক এটা হচ্ছে রিকমেন্ডেশন। যদি একদিনের পরে লাভ নেফ্রোটিক সিনড্রোমে কিন্তু আমাকে দিতেই হবে, যে নেফ্রোটিক সিনড্রোম 5 বছরের বাচ্চা সিভিয়ার ক্যান্সার এই একটু কথা মনে রাখলেই হবে, ব্যাস। তাহলে ইনফেকশন কন্ট্রোল হয়ে গেছে। 2 নম্বর কি ডার্মা পড়েছিস? আমার যেহেতু দরকার 2 নম্বর কমপ্লিকেশন আছে থ্রম্বোসিস। থ্রম্বোসিসের জন্য আগের দিন একটুখানি বলেছি, থ্রম্বোসিসের জন্য কি করব আর থ্রম্বোসিস কেন হয়, সেই একই প্রশ্ন, ইনফেকশন কেন হয় আর থ্রম্বোসিসের জন্য কি করব। থ্রম্বোসিস কেন হয়? এক নম্বর হচ্ছে ইন্ট্রাভাস্কুলার ভলিউম কম থাকে, তাই ভিসকোসিটি বেশি থাকে। 2 নম্বর হচ্ছে চুপচাপ শুয়ে থাকে, ঠিক আছে, চুপচাপ শুয়ে থাকে। 3 নম্বর হচ্ছে ইনঅ্যাডভার্টেন্ট ইউজ অফ ডায়াবেটিস। কেউ ডায়াবেটিস দিয়ে রাখছে বারবার, আগে থেকে বলেছি না, 5 বার দিল। আজকে আমার দিনের নাম হলো মানে ইমোবিলাইজেশন, আর আমার দিনে বলে সেটা বেশিরভাগ। আর হচ্ছে ইন্ট্রাভাস্কুলার ভলিউম বেশি থাকে। এইগুলো সবগুলো সোজা সোজা, কম থাকে, কম থাকে তো কোনটা? ইন্টারভাস্কুলার ভলিউম বেশি থাকে। ইন্ট্রাভাস্কুলার ভলিউম কম থাকে বলেছি, তাহলে ভুল বলেছি। অন্য জিনিস চিন্তা করছি। যাই হোক, সেটা হচ্ছে ওই তিনটেই কারণে ইন্ট্রাভাস্কুলার ভলিউম কম থাকে, সেজন্য ভিসকোসিটি বেশি থাকবে। নাম্বার 2 হচ্ছে ইমোবিলাইজেশন, আর নাম্বার 3 হচ্ছে ইনঅ্যাডভার্টেন্ট ইউজ অফ ডায়াবেটিস। এই তিনটে কারণে তোর হচ্ছে থ্রম্বোসিসের চান্স বেশি থাকে। থ্রম্বোসিস কি নিয়ে হয়? হয় ভেনাল থ্রম্বোসিস, আর মোস্টলি রেনাল ভেন থ্রম্বোসিস আমাদের দেখায়। রেনাল ভেন থ্রম্বোসিস কি নিয়ে আমরা দেখব? ওই যে বলেছি সাডেন অনসেট হিমাচুরিয়া হবে, আর রেনাল অ্যাঙ্গেল টেন্ডার। রেনাল অ্যাঙ্গেল টেন্ডারনেস তোমাকে ক্লিনিক্যাল মেথড করে দেখাতে দেবে। আগের দিন বলেছি ইরেক্টাস স্পাইনি যেখানটা থাকে আর 12 রিব আছে, এই যে জাংশন, এটা ইরেক্টাস স্পাইনি আর এটা 12 রিব। এই যে জাংশনটা থাম্পিং করা হয়, মডারেট থাম্পিং, আর বাচ্চা হলে আমরা বুড়ো আঙুল দিয়ে চেপে দেখে নিই, ঠিক আছে। তার একটা হিমাচুরিয়া হবে, রেনাল অ্যাঙ্গেল টেন্ডারনেস হবে। কি ইনভেস্টিগেটর পাঠাবে? ইউএসজি করবে, প্রেফারেবলি কালার ডপলার। ভেনাস থ্রম্বোসিস মোস্ট কমন নেফ্রোটিক সিনড্রোম হলে কি করবে? আগে ডায়াবেটিস বন্ধ করবে, তারপরে হাইড্রেশন মেইনটেইন করবে, ফ্লুইড দেবে, তারপরে তুমি হেপারিন দেবে অথবা লো মলিকুলার হেপারিন দেবে, তারপরে শিফট করবে ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি। আর একবার নরমালি কি করবে? হাইড্রেশন মেইনটেইন করবে, হাইড্রেশন মেইনটেইন করার পরে স্টপ ডায়াবেটিক্স, ডায়াবেটিক্স বন্ধ করবে, আইভি হেপারিন দেবে অথবা লো মলিকুলার হেপারিন দেবে। হেপারিন অথবা লো মলিকুলার হেপারিন দিলে পরে ওরাল অ্যান্টিকোয়াগুলেন্টে শিফট করে দেবে। থ্রম্বোসিস শেষ, ইনফেকশন শেষ, ইডিমা তো কিছু বলছি না, হাইপোভলিমিয়া। নেক্সট কমপ্লিকেশন হচ্ছে হাইপোভলিমিয়া, কিছুই বলবো না। হাইপোভলিমিয়া ইডিমা করানোর সময় ডান দিকে হাইপোভলিমিয়া পুরো ম্যানেজমেন্ট লিখে দিয়েছি, নরমাল স্যালাইন বোলাস, নরমাল স্যালাইন বোলাস, তারপরে হচ্ছে অ্যালবুমিন কি করে দেবে, তাই তো। হাইপোভলিমিয়াটা এখন থেকে পড়ে গেলে, হাইপোভলিমিয়া আগে বলে দিয়েছি, হাইপোভলিমিয়া ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। এখানে ডিসলিপিডিমিয়া ছিল, একটা কি বলতে ভুলে গেছি, কোলেস্টেরল। এইবার মাথা 2 মিনিট বিশ্রাম নিয়ে নাও, মাথা ঠান্ডা করে নাও, এটাই পড়ে দাও, আর কিছু পড়ো না। এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট ফর প্র্যাকটিক্যাল পারপাস। মাথা নাড়ছিস কেন? হ্যাঁ, তুই এত কঠিন করে ভাবছিস বলে, কঠিন কিছুই নেই। আচ্ছা আছে, ডাটা তো একটাই, 6 উইকস 6 উইকস 2 উইকস করে। আর 10 days ডাটা কোথায় আছে? আর তো ডাটা কিছু নেই, বাকি গল্প। নেফ্রোটিক সিনড্রোমের কি ইনফেকশন তুই যদি না পড়ে নিউমোনিয়া কি হবে তুই বলতে পারবি না? হ্যাঁ, নিউমোনিয়া হয়, সেলুলাইটিস হয়, মেনিনজাইটিস হয়, ব্যাকটেরিয়াল পেজিনেস, বলতে পারবি না? কেন বলতে হবে? কিছু নেই।
চল তারপরে স্যার একটা বই লিখতে পারো আসবেন আমার বাড়ি। চল এবার দুটো ভালো জিনিস শুনে অ্যাকচুয়ালি এইরকম শর্ট ক্লাস নিলে না প্রচুর জিনিস ছেড়ে ছেড়ে যাচ্ছে, আমার খুব বাজে লাগছে। আমি এখন তখন ভাবছিলাম যে ব্যাকটেরিয়া ভেটেরিনারি হিসেবে আমি ডায়াগনস্টিক ডায়াগনস্টিক পড়াচ্ছি ভালো থাক আমি কাচ্ছি কি লং ক্লাস এবার শোন, চল চল ঠিক আছে। যদি অ্যাসাইটিস পরীক্ষার কেস থাকে আমি তো পরীক্ষার আগের দিনে হলে বলে দেবো। Yes, sir. যদি অ্যাসাইটিস কেস থাকে তাহলে আমি বলে রাখছি, আমি হলে বলে দেবো। তো ওই দিকে লেখা আছে এটা জিজ্ঞেস করি বলে দিই। যদি অ্যাসাইটিস কেস থাকে তখন বলি না। একদিনে মুখস্থ করে পড়বো স্যার, আমার ব্রেনটা তো বদ্ধ কম। একদিন যদি মুখস্থই হতো তাহলে হয়ে যেত। এবার এই দুটো জিনিস শুনে রাখ, দুটো জিনিস ভালো করে শুনে রাখ। এই দুটো জিনিস আলাদা, এটা সারা জীবনের মতো মনে রাখবি। এই জিনিস খুব লোকে ভুল করে, সেটা হচ্ছে এই ভুলটা করিস না, মানে আমার হাত জোড়ে করে অনুরোধ। সেটা হচ্ছে একটা স্টেরয়েড নেফ্রোটিক সিনড্রোমের পেশেন্ট, নেফ্রোটিক সিনড্রোমের পেশেন্ট অল্টারনেট ডে স্টেরয়েড পাচ্ছে, অল্টারনেট ডে স্টেরয়েড পাচ্ছে, অল্টারনেট ডে স্টেরয়েড পাচ্ছে। কত করে পায়? 1.5 মিলিগ্রাম পার কেজি পার। একটু পরে পড়াবো, দেখবি যে যখন যাদের ফ্রিকোয়েন্ট রিল্যাপস হচ্ছে তাদের অনেক দিন ধরে আমরা দিই, অনেক দিন ধরে স্টেরয়েড ট্যাপার করে অনেক দিন ধরে দিই। অনেক দিন মানে হচ্ছে 6 to 12 মান্থ ধরে দিই। এই 6 থেকে 12 মাস একটা এত সময়ের মধ্যে কখনো না কখনো বাচ্চাটার একবার ইনফেকশন হবে, জ্বর সর্দি কাশি তো হবেই ছোট অবশ্যই। ঠিক আছে। ডিউরিং ইনফেকশন যে স্টেরয়েডটা অল্টারনেট ডেতে ও পাচ্ছে সেই স্টেরয়েডটাই 5 to 7 ডেজ ধরে আমি ডেইলি ডোজে দেব। বুঝলাম। ডিউরিং ইনফেকশন বুঝে দেব। সেটা হচ্ছে 20 কেজি বাচ্চা, হ্যাঁ ধর 0.5 মিলিগ্রাম পার কেজি করে ট্যাপার হতে হতে পাচ্ছে। মানে প্রথমে পেতো 1.5 করে, তারপরে তারপরে 1 কমতে 0.5 করে পাচ্ছে। তাহলে কত করে পাচ্ছে বাবা? 10 মিলিগ্রাম প্রেডনিসোলিন পাচ্ছে অল্টারনেট ডেতে। এই বাচ্চাটার একটা নাক থেকে জল পড়ে ইনফেকশন হয়ে গেল, জ্বর জ্বালা হয়ে গেল, তাহলে এটা তো একটা স্ট্রেস। কেন দিচ্ছি আগে বোঝ, তারপরে এটা তো একটা স্ট্রেস। তাহলে স্ট্রেস হলে আমাদের বডি কি করে? অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে বার করবে তো স্টেরয়েড। এবার আমি অ্যাক্সিসটাকে সাপ্রেস করে রেখেছি এতদিন ধরে দিতে, তাহলে আমি কমব্যাট করব কি করে এটা? সেই জন্য আমাকে বাইরে থেকে স্টেরয়েড একটু বেশি দিতে হবে। বেশি দেওয়ার মানে কি? যেটা অল্টারনেটে যে পাচ্ছে ডেইলি ডোজে দিয়ে দেবো, মোটামুটি 5 থেকে 7 দিন। বাংলা বোঝা গেছে? একটা নেফ্রোটিক সিনড্রোমের পেশেন্ট যে অল্টারনেটে স্টেরয়েড পাচ্ছিল, সে একটা জ্বর নিয়ে এসেছে, তাকে তুই কোয়ামক্সিক্লাব অ্যাড করলি, যে জ্বর হচ্ছে, নাক দিয়ে জল পড়ছে, কাশছে, তাকে তুই একটা কোয়ামক্সিক্লাব দিলি, সঙ্গে স্টেরয়েডটা কি দেবো? ডেইলি ডোজ করে আরো বেশি ইমিউন সাপ্রেস করে দেবে না? বলছি বল, সেটা 5 to 7 ডেজ দেবো। এবার ওর কথা শোন, ও বলেছে দেখ দিলে কি লাভ, দিলে লাভ হচ্ছে আমি বলছি যে অ্যাড্রিনাল ক্রাইসিসটাকে তুই প্রিভেন্ট করতে পারছিস, আর ও বলছে সেটা তো আরো ইমিউনিটি কমিয়ে দেবে 100%। কিন্তু ইমিউনিটি কমানোর আমি ক্রাইটেরিয়া কি বলেছিলাম? 2 সপ্তাহ দিয়ে দিতে হবে। 5 দিন স্টেরয়েড খেলে কি আমার ইমিউনিটি কমবে? কমবে না। আমি কি ইমিউন সাপ্রেসড হবো? হবো না। ওই জন্য আগেই বলেছি যে 2 সপ্তাহ। আমি এখানে ডেইলি ডোজ কদিন দিচ্ছি? 5 to 7 ডেজ। তাহলে এটা এক্সট্রা করে আমার ইমিউনিটি কমাবে না, বুঝে গেছিস? কিন্তু তুই না দিলে মরে যাবে। যেমন আগের দিন মরে গেল পেশেন্ট মরে গেল, ডায়রিয়া নিয়ে পেশেন্ট এলো, সে আবার প্রথম লাইনে লিখেছে স্টেরয়েড অমিট করতে। পেশেন্ট কি হলো? মরে গেল। যখন আমার কাছে এলো, হাত পা ঠান্ডা, আমরা দিলাম স্টেরয়েডের রেটে দিলাম, স্টেরয়েড স্ট্রেস ডোজ স্টেরয়েড দেওয়া হলো, এটা হলো সেইগুলো। স্ট্রেস ডোজ স্টেরয়েড আলাদা, সেটা পরে পড়াবো, ঠিক আছে? যাই হোক, এই ভুলটা যেন না হয় যে প্রথম 5 থেকে 7 দিন এই জিনিসটা করা হয়, ঠিক আছে? এটার এক্সেপশন হচ্ছে আবার চিকেন পক্স। চিকেন পক্সের সময় এই স্টেরয়েডের ডোজ আলাদা করে বাড়ানো হয় না, ঠিক আছে? যাই হোক, এটা মনে রাখার দরকার নেই, কিন্তু বাকিটা মনে রাখবি যে ইনফেকশনের সময় 5 to 7 ডেজ আমাকে ডেইলি ডোজে প্রেডনিসোলিন দিতে হবে, ঠিক আছে? এটা খুব কমন প্রবলেম, কিন্তু তোকে এটা পরীক্ষায় জিজ্ঞেস করবে না। পরীক্ষাতে কঠিন জিনিস জিজ্ঞেস করবে। পরীক্ষা কি জিজ্ঞেস করবে বলতো? নেফ্রোটিক সিনড্রোমের পেশেন্ট আসতে ভিতরে না রিল্যাপস, কি করে বুঝবে রিল্যাপস হয়েছে? স্যার 3 দিন ইউনিট পাঠাবো। কতবার দিন হবে? 3+ আর 4+ প্রতিক্রিয়া। যদি ফার্স্ট এপিসোড হতো কিরকম করে স্টেরয়েড দেবে, শেষ হতে গেলে কিরকম করে স্টেরয়েড দেবে। তারপর তুই যখন সব বলে ফেলবি তখন নাম্বার এতটা ফুলে আছে, তুমি স্টেরয়েড একটু ডায়াবেটিক্স দেবে না? এতটা যে ফুলে আছে ডায়াবেটিক্স দেবে না? তাহলে তোকে ডায়াবেটিক্স এর ইন্ডিকেশন বলতে হবে। সেটা তুই বলতে পারলে বলবে যে ডায়াবেটিক্স দিচ্ছে, বলা যেতে খারাপ কি হয়ে যেতে পারে।
রেনাল পেন থ্রম্বোসিস হবে, ওটা দারুণ বলেছে, যাও এর বাইরে কিছু জিজ্ঞেস করো, মিডিয়ানিক স্পট কিছু জিজ্ঞেস করো, খুশি হয়ে যাবে বলে মুখে নিতে হবে না। তারপরে বললেই যথেষ্ট। তারপরে পরীক্ষা পাস করবে, পরীক্ষার জন্য পরীক্ষা এমনি স্যার আমি পারবো, স্যার আমি পারবো না স্যার। পরীক্ষা কেউ ফেল করে দেখে স্যার প্রথমবার দেখবেন স্যার আমি fail করছি। আমি একটা কথা বলি, তুই আমাকে একটা পরীক্ষার নাম বল যেটা পরীক্ষা ফেল করলে কারো জীবনে কিছু এসে যায়, তুই একটা পরীক্ষা বল এমন কিছু নেই। কি এসে যায়, এমবিবিএস এর ফেল করে তো বয়ে গেল, ডাক্তার না হলে একবার দেশ কি উদ্ধার করে দিচ্ছে তুই ডাক্তার। এরকম ভাবতে যেটা করছি যেটা কাজ করছি সেটা একটুখানি নিজের কাজ করা, এটাই কিন্তু পরে রংটা বেরিয়ে সত্যি করে ভাবতেন যখন বুড়ো হবি তখন এই কথাটা বুঝতে হবে, কিছু এসে যায় তুই ডাক্তার না হলে কি হতো, না তোর কিছু এসে যেত না গোটা পৃথিবীর কিছু এসে যেত। জিনিসটা এত গুরুত্ব দিই কিন্তু ধীরে ধীরে দু একজনের পেশেন্টে বেঁচে যায় সেই ছোট ছোট জিনিসগুলো শিখে নেয়, বাঁচবে না, বাঁচবে। মানে পড়া হতো পরীক্ষার জন্য পড়তে হবে না। এবারে দেখ সেটা হচ্ছে যেই পেশেন্টটা অ্যাটলিস্ট 14 ডেজ ধরে স্টেরয়েড ডোজে যেতে পেয়েছে, ইমিউনো সাপ্রেসড হয়ে গেছে। ঠিক আছে, স্টেরয়েড পেয়েছে ইন লাস্ট 1 ইয়ার, এটা আমি আলাদা বলছি, ওটা ইনফেকশন শেষ। এবার লাস্ট 1 বছরের মধ্যে কেউ অ্যাটলিস্ট 14 ডেজ ধরে স্টেরয়েড পেয়েছে ডেইলি ডোজ, যেমন করে আমি আগেরটা বললাম, ওই পেশেন্টের হাইপোথ্যালামিক পিটুইটারি অ্যাক্সিস সাপ্রেস থাকে। এবার ওই পেশেন্টটার ওটি হবে, ফাইমোসিস হবে, অ্যাকিউট অ্যাপেন্ডিসেক্টমি হবে, অ্যাপেন্ডিসাইটিস হচ্ছে অ্যাপেন্ডিসেক্টমি হবে, কিছু একটা হবে, অথবা ওই পেশেন্টটার একটা নিউমোনিয়া হয়ে গেছে। এখন কিন্তু স্টেরয়েড দিয়েছে, পেশেন্ট ভালোই ছিল ঘরে, কিন্তু পেশেন্টটা নিউমোনিয়া হয়ে গেছে। এই ক্ষেত্রে আমাদের স্ট্রেস ডোজ অফ স্টেরয়েড দিতে হবে, স্ট্রেস ডোজ অফ স্টেরয়েড। স্ট্রেস ডোজ অফ স্টেরয়েড আমরা কি দিই, হাইড্রোকর্টিসন ওটা তো লাইট। আইভি 2 to 4 মিলিগ্রাম পার কেজি। হাইড্রোকর্টিসনের নরমাল ডোজের থেকে অনেক কম, নরমাল ডোজ হচ্ছে 10 মিলিগ্রাম পার কেজি, 2 to 4 মিলিগ্রাম পার কেজি। তারপরে যখন মুখে খাওয়া দাওয়া করবে তখন প্রেডনিসোলনে শিফট করব 0.3 থেকে 1 মিলিগ্রাম পার কেজি, তারপরে ট্যাপার করে বন্ধ করব। আরেকবার যখন আমি নেফ্রোটিক সিস্টেমের ম্যানেজমেন্ট করছিলাম কোথাও ট্যাপার করে দিই, 6 সপ্তাহ দিয়েছি, খেল খতম করে দিয়েছি। এখানে কিন্তু আমাকে ট্যাপার করতে হবে। যখন স্ট্রেস ডোজ দেবো, স্ট্রেস ডোজ দেওয়ার খুব কমনলি কিসে আসবে তোর থেকে, তুই যখন সার্জারি ইন্টার্ন হবে, নেফ্রোটিক সিস্টেমের পেশেন্ট হয়েছে, কেটে গেছে, কেটে গিয়ে পড়ে গিয়ে তুই স্টেরয়েড সেলাই করছিস, অথবা একটা অ্যাপেন্ডিসেক্টমি হবে, ভর্তি হয়েছে কোনো কারণে, বা আমাদের ওয়ার্ডে ভর্তি হলো, এখন রেভিশনে আছে, নেফ্রোটিক সিন্ড্রোম নেই, ফুলাটোলা কিছু নেই, কিন্তু এই পেশেন্ট কোন পেশেন্ট বলছি, যে পেশেন্টটা 1 বছরের মধ্যে স্টেরয়েড খেয়েছে কিন্তু এখন রেভিশনে আছে, ভালো আছে, কিন্তু আমার কাছে ভর্তি হয়েছে নিউমোনিয়া নিয়ে ভর্তি হয়েছে। এই পেশেন্টকে আমাকে স্ট্রেস ডোজ স্টেরয়েড দিতে হবে। স্ট্রেস ডোজ স্টেরয়েড দিলে দুটোই কাজ করে, এখানে চান্স অফ রিল্যাক্সও কম হয়, আর সবথেকে বড় কথা হচ্ছে এই পেশেন্টটা নালে দুম করে অ্যাড্রেনাল ক্রাইসিসে চলে যাবে, হুট করে শকে চলে যাবে, তুই যদি স্টেরয়েড না দিস, দুম করে শকে চলে যাবে, আর সেটা তুই বাঁচাতে পারবি না। সেখানে শকে কি দেওয়া হবে, 2 to 4 মিলিগ্রাম পার কেজি আইভি হাইড্রোকর্টিসন, তারপরে ওরালে কনভার্ট করব, যখন ওরালে খেতে পারবে, অপারেশন হয়ে গেছে, এবার ফিড অ্যালাউ করে দিচ্ছি প্রেডনিসোলন 0.3 to 1 মিলিগ্রাম, আমি বলি 0.3 মনে রাখতে হবে না, 0.5 মনে রাখলে এসে যাবে, কিছু হবে না, 0.3 to 1 মিলিগ্রাম পার কেজি পার ডে ট্যাপার করে বন্ধ করে দেবো, মোটামুটি 5-7 দিনের গল্প। ঠিক আছে, এইটা কিন্তু খুব কমনলি ভুল হয় যখন সার্জারিতে হয়। হ্যাঁ, কেউ আমাদের রেফার করে যে স্টেজ ডোজ স্টেরয়েডের ডোজ লিখে দিয়ে যাও সার্জারি, আর কেউ ভুলেই যায় যে অ্যাপেন্ডিসেক্টমি হবে, ওর যে নেফ্রোটিক সিন্ড্রোম ছিল, যেগুলো ধর এসএলই আছে, সেই পেশেন্টের যখন ওটি হয় খুব ভুলেই গেল যে স্টেজ ডোজটা দিতে হয়। ইভেন হাইড্রোকর্টিসল আইভিটা মানে ওই 2 to 4 মিলিগ্রাম পার কেজি পার ডে, আচ্ছা পার কেজি। 2 to 4 মিলিগ্রাম পার কেজি পার ডে, 2 to 4 মিলিগ্রাম পার কেজি পার ডে। তাহলে আমি দুটো জিনিস আলাদা বলেছি, একটা হচ্ছে পেশেন্টের অল্টারনেট স্টেরয়েড আছে, তার ইনফেকশন হয়ে গেল, সেখানে চান্স অফ রিল্যাক্স কম হয় যদি তুই ডেইলি ডোজে শিফট করে দাস। ডেইলি ডোজে কদিন দিবি, 5 থেকে 7 দিন। কোন ডোজটা দিবি, যেই ডোজটা তুই খাচ্ছিলি অল্টারনেট ডেতে সেই ডোজটাই দিয়ে দিবি। ঠিক আছে, ইউজুয়ালি 0.5 মিলিগ্রাম পার কেজি থেকে কমানো আর হয় না।
আর 0.5 মিলিগ্রাম পার কেজি দেওয়া। এটা হচ্ছে এই 1 বছরের মধ্যে স্টেরয়েড দিয়ে আছে 2 সপ্তাহ ধরে, হাইপোথ্যালামিক পিটুইটারি অ্যাক্সিস সাপ্রেসড হয়েছে, এর কোনো কারণে একটা ওটি হবে, অন্য কোনো কারণে সেখানে আমাকে স্ট্রেস ডোজ দিতে হবে। সেটা কি হবে? হাইড্রোকর্টিসন দিতে হবে 2 to 4 মিলিগ্রাম পার কেজি পার ডে করে। তো ডোজ আমি মনে রাখতে বলছি না, ডোজ আমি মনে রাখতে বলছি না, তুই শুধু জিনিসটা মাথায় রাখলেই হবে যে আমাকে দিতে হবে। ডোজ তো মুখস্থ করার ব্যাপার, ডোজ মনে রাখতে বলছি না, কিন্তু এইটা যেন পার্মানেন্ট মেমোরিতে থাকে যে আমাকে দিতে হবে পেশেন্টটা, এইটুকু পার্মানেন্ট মেমোরিতে থাকলেই হবে। চল, স্ট্রেস ডোজ স্টেরয়েড হয়ে গেছে। এখানে আর কমপ্লিকেশন তো কিছু মনে পড়ছে না, আর কিছু কমপ্লিকেশন নেই। কটা বাজে রে বাবু? 12টা। আর 5 মিনিট। Yes, and এবার হচ্ছে নেক্সট হচ্ছে ফ্রিকোয়েন্ট রিল্যাক্স নেফ্রোটিক সিনড্রোমে স্পেসিফিক থেরাপি। এটা বাকি ছিল। ফ্রিকোয়েন্ট রিল্যাক্স নেফ্রোটিক সিনড্রোমে স্পেসিফিক থেরাপি, এটা সেম হচ্ছে স্টেরয়েড ডিপেন্ডেন্ট নেফ্রোটিক সিনড্রোম, ডেফিনেশন আর বলছি না। স্টেরয়েড ডিপেন্ডেন্ট অথবা ফ্রিকোয়েন্ট রিল্যাক্স নেফ্রোটিক সিনড্রোমে থেরাপি। ঠিক আছে, কি দেবো? পেশেন্ট ফুলে গেছে, প্রেডনিসোলন স্টার্ট করলাম। ও আর একটা বলতে ভুলে গেছি, ঠিক আছে। মনিটরিং, ওই খাতাটা মনিটরিং হচ্ছে কি কি ওখানে করতে হয়, সব মোটামুটি 3 to 6 মান্থ ইন্টারভ্যালে করতে হয়। হ্যাঁ, 3 মান্থে ওয়েট তো রোজই দেখবো, হাইট মনিটরিং করা, হাইট ছোট হয়ে যাবে। লিপিড প্রোফাইল দেখা, চোখের চেকআপ করা। হ্যাঁ, retina- চোখের চেকআপ করা কিন্তু 1 বছরে ক্যাটারাক্ট দেখা হয়, 1 বছর ছাড়া ছাড়া, প্রতি 1 বছর ছাড়া ছাড়া ক্যাটারাক্ট দেখা হয়। হ্যাঁ, ওই মনিটরিং এর হাইট, ওয়েট মেজারমেন্ট, বিপি মেজারমেন্ট, বিপি তো প্রত্যেক সেটিং করলো, হাইট, ওয়েট, বিপি, আর হচ্ছে ক্যাটারাক্ট আছে কিনা এই সবগুলো দিয়ে দেখতে হবে। কি সিগনিফিকেন্স হয় হাইট ওয়েট? অর্থোপেডিক্সে রেফার করতে হয়, সাইকিয়াট্রিতে রেফার করতে হয়। সাইকিয়াট্রিতে দুটো কারণে পড়েছিল refer আগে। করতে হয়। একটা স্টেরয়েড ইনডিউসড সাইকোসিস আছে কিনা দেখার জন্য, আর একটা কি দেখা হয়তো যে কোনো ছোট বাচ্চা যদি লং টার্ম ওষুধে থাকে তো তখন একটা সাইকোলজিক্যাল অসুবিধা হয় না, যে আমার বন্ধু তো কোনো ওষুধ খেতে হচ্ছে না, আমি না খেলে এই আমাকে ডিম খেতে বারণ করছে, এই আমাকে ওইটা খেতে বারণ করছে, এই মাস্ক করাচ্ছে, এইটা। বিশেষ করে যারা অ্যাডোলেসেন্ট পপুলেশনে এইচআইভি হয় দেখবে, বা থ্যালাসেমিয়া, ছোট বাচ্চা 2 বছরের থ্যালাসেমিয়া কিছু বোঝে না, কিন্তু যেটা 9 বছর বয়সের থ্যালাসেমিয়া তার কি অবস্থা ভাবছি, সে তো বুঝতে পারছে, সে অনেকটাই বুঝতে পারছে। ম্যালিগন্যান্সি হলে, এইচআইভি হলে তো খুব সাইকোলজিক্যাল ইমপ্যাক্ট। অর্থোপেডিক্সে বলেছে অস্টিওপোরোসিস আছে কিনা সেটা দেখার জন্য। তো এইগুলো মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচে করে, অর্থোপেডিক্স, সাইকিয়াট্রি আর আই। অর্থোপেডিক্স সিগনিফিক্যান্ট স্টেরয়েড টক্সিসিটি Pediatric, অর্থোপেডিক্স, আই, অর্থোপেডিক্স আর সাইকিয়াট্রি। যেটা রেমিশনে কি ডিপস্টিক করতে হয়? এই যে বললাম রেমিশনে ডিপস্টিক করতে হয় 2 to 3 days, 2 to 3 পার উইক, সপ্তাহে 2 বার থেকে 3 বার। আর যখন এমনি থাকবে তখন রেগুলার বলে দিয়েছি আগে, দেখবে যে এমনি থাকলে রেগুলার রেমিশন হয়। যাই হোক, ফ্রিকোয়েন্ট রিল্যাপস নেফ্রোটিক সিনড্রোম অথবা হেপারেনেস, ফ্রিকোয়েন্ট রিল্যাপস নেফ্রোটিক সিনড্রোম অথবা স্টেরয়েড ডিপেন্ডেন্ট নেফ্রোটিক সিনড্রোম। এখানে কি করলাম? প্রেডনিসোলন স্টার্ট করলাম। কতদিনে স্টার্ট করলাম? কত করে? 2 মিলিগ্রাম পার কেজি পার ডে করে শুরু করলাম, তাই তো? প্রেডনিসোলন শুরু করলাম 2 মিলিগ্রাম পার কেজি পার ডে, ওই কতদিন দিয়ে দিলাম? 14 ডেজ এর মতো দিলাম। তারপরে কি চলে এলাম? অল্টারনেট ডে, এটা ডেইলি হয়ে গেল। ডেইলির পরে অল্টারনেট ডে দেবো, সেই যেমন একই রকম দিচ্ছিলাম, তাই তো? শেষ হয়ে গেছে। অল্টারনেট ডে দিলাম, অল্টারনেট ডে কত করে দিচ্ছি? 1.5 মিলিগ্রাম পার কেজি। এইখানটা গুলাবি না, 1.5 মিলিগ্রাম পার কেজি অল্টারনেট ডে দিচ্ছি। ইনফ্রিকুয়েন্ট রিল্যাপসে কি করেছিলাম? 4 উইকসে বন্ধ করে দিয়েছিলাম। এখানে বন্ধ করব না, এখানে এইটাকে 4 উইকস পর্যন্ত দেওয়ার পর ধীরে ধীরে ট্যাপার করব। কত মাস ধরে? 6 to 12 মান্থ। আগে ছিল 9 to 18 মান্থ, এখন হচ্ছে 6 to 12 মান্থ ধরে ট্যাপার করব। আরেকবার, ফ্রিকোয়েন্ট রিল্যাপস নেফ্রোটিক সিনড্রোম বা স্টেরয়েড ডিপেন্ডেন্ট শুরু করছি একই রকম ইনফ্রিকুয়েন্ট রিল্যাপসের মতো 2 মিলিগ্রাম পার কেজি পার ডে। ওখানে কি করেছিলাম? মোটামুটি 2 সপ্তাহ দেওয়ার পরে অল্টারনেট ডেতে গেছিলাম 4 সপ্তাহ। এখানেও তাই করব, 2 সপ্তাহ দেওয়ার পর ধরলাম রেমিশনে চলে এসেছে, দিয়ে তারপরে অল্টারনেট ডে স্টার্ট করব। ওখানে কি করেছিলাম? 4 উইকসের পরে বন্ধ করে দিয়েছিলাম, ডাইরেক্ট বন্ধ করেছিলাম, কোনো ট্যাপার ব্যাপার কিছু নেই। 2 + 4 লিখে রেখেছিলাম আমরা, 4 উইকসে বন্ধ করে দিয়েছিলাম। এখানে কি করব? 4 উইকসে বন্ধ করব না, 4 উইকসে 1.5 হয়ে গেল। এবার এটাকে ধীরে ধীরে ট্যাপার করতে শুরু করব। 1.25 মিলিগ্রাম পার কেজি, 1 মিলিগ্রাম পার কেজি, 0.75 মিলিগ্রাম পার কেজি, 0.5 মিলিগ্রাম পার কেজি, এরকম করতে করতে ট্যাপার করতে থাকবো। ট্যাপার করে কতদিনে গিয়ে বন্ধ করব? 6 to 12 মান্থ। ফ্রিকোয়েন্ট রিল্যাপস মানে বারবার রিল্যাপস হচ্ছে, আমাকে ঝামেলা ফেলছে, স্টেরয়েড ডিপেন্ডেন্ট ঝামেলা ফেলছে, তাই অনেক দিন ধরে স্টেরয়েড দিলাম। এই হচ্ছে বাংলা 6 to 12 মান্থ। দিতে গিয়ে কি অসুবিধা হতে পারে? এক হচ্ছে দিতে দিতে আবার ঘুরে রিল্যাপস করে যেতে পারে যখন আমি ডোজটা কমাবো, তাই তো? দিতে দিতে একবার ঘুরে রিল্যাপস করে যেতে পারে। আর একটা হচ্ছে স্টেরয়েড টক্সিসিটি হতে পারে, ঠিক আছে? যেহেতু আমি অনেক দিন ধরে দিচ্ছি,
তাহলে আমার দুটো ঘটনা ঘটতে পারে আমার সঙ্গে, যে ও তো রেমিশনেই আছে, 1-এ চলছে বা 0.5-এ চলছে, ও রেমিশনে আছে কিন্তু প্রেশার প্রচুর বেড়ে গেছে অথবা মোটা হয়ে গেছে। আগের দিন সিগনিফিক্যান্ট স্টেরয়েড টক্সিসিটি বলেছি, আর আজকে ক্রাইটেরিয়া যাচ্ছি না। ওই সিগনিফিক্যান্ট স্টেরয়েড টক্সিসিটির মধ্যে Obesity কিছু একটা হয়ে গেছে, অথবা পেশেন্টের যখনই আমি ডোজ কমাতে যাচ্ছি আবার ঘুরে রিল্যাপস হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই সব কন্ডিশনগুলোতে আমাকে তখন স্টেরয়েড স্পেয়ারিং এজেন্ট দিতে হয়, যে স্টেরয়েড ছাড়া আমি অন্য কিছু দিই। এই যখন অন্য কিছু দেব, তখন অন্য কিছু দেওয়ার আমার অপশন হচ্ছে লেভোমিজল, মাইক্রোফেনোলেট মোফেটিন, সাইক্লোফসফামাইড আর ক্যালসিনিউরিন ইনহিবিটর, এই জিনিসগুলো। ঠিক আছে, যদি দেখি যে মোর দ্যান 1 লাগছে স্টেরয়েড টু মেইনটেইন সাস্টেন রেমিশন, steroid requirement is more than 1 milligram per kg on alternate day. এটা আগে ছিল 0.7, এখন হচ্ছে মোর দ্যান 1। কি এই যে আমি ট্যাপার করছি 6 থেকে 12 মাসের মধ্যে, এই সময়ে যদি আমি দেখি যে যেই আমি 1.5 এ শুরু করেছিলাম, 1.2 তে 2.5 এ আমার বাচ্চা ভালো থাকছে, যেই আমি 0.6 এ চলে যাচ্ছি বা 0.5 এ চলে যাচ্ছি, বাচ্চা আবার রিল্যাপস হয়ে যাচ্ছে। তাহলে যদি আমি দেখি টু মেইনটেইন সাস্টেন রিমিশন স্টেরয়েড রিকোয়ারমেন্ট ইজ মোর দ্যান 1 মিলিগ্রাম পার কেজি অন অল্টারনেট ডে, তাহলে আমি বুঝবো ঝামেলা আছে, তখন আমাকে স্টেরয়েড স্পেয়ারিং এজেন্ট দিতে হবে। অথবা যদি আমার স্টেরয়েড টক্সিসিটি হয়ে যায়, তাহলে আমাকে দিতে হবে। কি দেব? যদি 1-এর বেশি রিকোয়ারমেন্ট থাকে আর 1-এর কম, ধর আমার 0.8 এ মেইনটেইন করছে, তখন আমি স্টার্ট করব লেভোমিজল। ঠিক আছে, আর যদি দেখি না 1-এর নিচে আমি যেতেই পারছি না, তাহলে লেভোমিজল দিয়ে আর টাইম ওয়েস্ট করব না, সোজা ডাইরেক্ট চলে যাব সাইক্লোফসফামাইড বা মাইক্রোফেনোলেট মোফেটিন। আর এখানের অপশন হচ্ছে লেভোমিজল বা মাইক্রোফেনোলেট মোফেটিন। আমি জিনিসটা আরেকবার বলি, এই জায়গাটা আগে এত কমপ্লিকেটেড ছিল না। এই জায়গা আগে ছিল কি, আগেরটা সোজা করে মনে রাখাকে, তারপরে ভাগে যাবে যে আমি একটা লোককে অনেক দিন ধরে স্টেরয়েড দিচ্ছি, দিতে দিতে স্টেরয়েড টক্সিসিটি হয়ে গেছে, অথবা যেই আমি স্টেরয়েডের ডোজ কমাতে যাচ্ছি, সেটা আগে ছিল মোর দ্যান 0.7, সেইটা হয়ে গেলেই আমাকে রিল্যাপস হয়ে যাচ্ছে পেশেন্ট। তাহলে ধর 20 কেজি বাচ্চা, যেই আমি দেখছি 15 করে দিচ্ছি তখন ঠিক থাকছি, যেই 10-এ আনতে যাচ্ছি বা 12.5-তে আনতে যাচ্ছি, তখনই দেখছি পেশেন্টের আবার রিল্যাপস হয়ে যাচ্ছে। ঠিক আছে, রিল্যাপস হয়ে যাচ্ছে, তখন আমাকে স্টেরয়েড স্পেয়ারিং এজেন্ট যোগ করতে হবে। আগে ছিল কি, আগে ছিল ডাক্তার, যে ট্রিটিং ডক্টরের নিজের বিচার বুদ্ধি অনুযায়ী সে ঠিক করবে আমি লেভোমিজল দেবো নাকি মাইক্রোফেনোলেট মোফেটিন দেবো না সাইক্লোফসফামাইড দেবো। ঠিক আছে, এই সব ড্রাগগুলোই খারাপ। সাইক্লোফসফামাইডের খুব কমন টক্সিসিটি হচ্ছে গোনাডাল টক্সিসিটি। হ্যাঁ, সাইক্লোফসফামাইডের গোনাডাল টক্সিসিটি, অ্যালপিসে বাদ, সাইক্লোফসফামাইডের কোনো গোনাডাল টক্সিসিটি আছে, এটা ঝামেলা। মাইক্রোফেনোলেট মোফেটিনের দাম বেশি আর খুব জিআই আপসেট, হ্যাঁ, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিস্টারবেন্স। লেভোমিজল তুলনায় ভালো, লেভোমিজল তুলনায় ভালো। লেভোমিজলে শুধু ফ্লু লাগে, একটু ইনফেকশন হয় বারবার, নাহলে লেভোমিজল আমরা দিই। এগুলো আমরা রুটিনলি আমরা যখন স্টার্ট করি ফর অল প্র্যাকটিক্যাল পারপাসে উই স্টার্ট উইথ লেভোমিজল। আমরা লেভোমিজল দিয়ে দিই, দামও কম, মোটামুটি চলে যায়, ভার্মিসল দামে পাওয়া যায়। অল্টারনেট ডেতে দেওয়া হয়, ডোজ আমি বলছিলাম মাথা ঘুরবে, 2 to 2.5 মিলিগ্রাম পার কেজি অল্টারনেট ডে। ঠিক আছে, এই ডোজগুলো কিন্তু লিখতে হয় পরীক্ষার খাতায়, হ্যাঁ, এটা লিখতে হয় বললে না লিখতে না লিখবি। যদি তোর ফ্রিকোয়েন্ট রিল্যাক্সের ম্যানেজমেন্টে আসে, তাহলে তুই যদি শুধু ড্রাগের নাম দিস না, তাহলে ভালো হয় না ব্যাপার। ডোজটা খুব সোজা, টায়ার্ড হয়ে গেছে দেখলে আমার ভাবছে আর ডোজ বলতে 2 to 2.5 মিলিগ্রাম per kg per day। হ্যাঁ, বাট লেভোমিজল অ্যাকচুয়ালি লেভোমিজলের ডোজটা সোজা এই কারণে, লেভোমিজল কিন্তু 2.5 মিলিগ্রাম পার কেজি অল্টারনেট ডে, সাইক্লোফসফামাইডের 2 to 2.5 মিলিগ্রাম পার কেজি ডেইলি, সাইক্লোস্পোরিনের 3 to 4 মিলিগ্রাম পার কেজি, রিটুক্সিমাবেলে 375 মিলিগ্রাম পার মিটার স্কয়ার, দুটো ট্যাক্রোলিমাসলে 0.1 মিলিগ্রাম পার কেজি। এইগুলো মনে রাখা